আছে হাইপারটেনশনের ডেভিডসনে কিছু লেখা আছে আর ইন্টারন্যাশনালি যে আহার গাইডলাইন আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের একটা গাইডলাইন ফলো করা হয় হ্যাঁ? তো সেই হিসেবে তোমার নর্মাল একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রেশার হচ্ছে সিস্টোলিক 120 এর কম ডায়াস্টোলিক 80 এর কম ঠিক আছে এখন তোমার হচ্ছে যে এটাকে আমরা নর্মাল প্রেশার বলি আর হচ্ছে যে তোমার নিয়ার নরমাল এটাকে বলা হয় হচ্ছে যে তোমার যদি কারো হচ্ছে যে প্রেশার তোমার মনে করো হচ্ছে যে 100 তোমার এলিভেটেড যেটা বিপি বলি আমরা সেটা হচ্ছে 120 থেকে যদি কারো হচ্ছে যে তোমার 129 পর্যন্ত থাকে সিস্টোলিক সেটাকে আমরা বলবো হচ্ছে যে এলিভেটেড আর তার হচ্ছে ডায়াস্টোলিক বিপিটা 80 এর কমই হবে আর তোমার হচ্ছে যে যাদের আমরা হাইপারটেনশন ধরবো তাদের স্টেজ 1 হাইপারটেনশন হচ্ছে 130 থেকে 139 আর যেটা কিনা ডায়াস্টোলিক সেটা হচ্ছে যে 80 থেকে 85 আর স্টেজ 2 যেটা সেটা হচ্ছে যে তোমার 150 থেকে 140 থেকে তোমার হচ্ছে যে 159 পর্যন্ত আর ওই দিকেরটা হচ্ছে যে তোমার 85 থেকে 90 পর্যন্ত 85 থেকে 90 স্টেজ অর্গানাইজেশন হবে 120 থেকে 129 না 130 থেকে 139 এটা হচ্ছে স্টেজ 1 ঠিক আছে আর স্টেজ 2টা হচ্ছে 140 এর বেশি আছে 140 এর বেশি এবং তোমার হচ্ছে যে সেটা সাধারণত 149 বা 160 যেটাই হোক মোটামুটি 140 এর বেশি আছে স্টেজ 2 আর যদি 180 এর বেশি হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে যে তোমার হাইপারটেনসিভ ক্রাইসিস আর ডায়াস্টোলিকটা বের হবে 120 এর বেশি যে কোনো একটা ধরো কারো হচ্ছে যে বিপি পাইলা আর তুমি হচ্ছে যে 190 বা 70 তাহলে এটা কিন্তু হাইপারটেনসিভ ক্রাইসিস আবার যদি কারো বিপি পাওয়া এমন যে 160 বাই 125 তাহলে এটাও কিন্তু হাইপারটেনসিভ ক্রাইসিস কারণ আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে যে 180 120 120 এটা হচ্ছে যে বেশি হতে হবে এই ক্রাইসিসটা আবার দুই প্রকার একটা হচ্ছে আর্জেন্সি আর এমার্জেন্সি এমার্জেন্সি যদি কারো হচ্ছে যে তোমার ইন্টারনাল ড্যামেজ থাকে ইন্টারনাল ড্যামেজ কি মানে সেকেন্ডার ওয়ান হচ্ছে আমাদের তিনটা একটা হচ্ছে যে হার্ট একটা কিডনি আর একটা হচ্ছে ব্রেন এই তিনটায় তোমার যদি কোনো অসুবিধা থাকে যেমন হার্ট ফেলিয়ার হয়ে গেছে তাহলে এটা ইন্টারনাল ড্যামেজ বা এমআইএসসি আর স্ট্রোক করছে তাহলে ইন্টারনাল ড্যামেজের সাথে বিপি এত বেশি যদি কারো হচ্ছে যে সিকিডি বাই কেআই হয় তাহলে সেটা ইন্টারনাল ড্যামেজ আছে তাহলে সেটা তোমার হাইপারটেনসিভ আর আর্জেন্সি যদি হয় সেটা তোমার হচ্ছে যে 120 180 বেশি 180 120 বেশি কিন্তু তোমার কোনো ইন্টারনাল ড্যামেজ থাকবে এরপরে তোমার হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আমাদের এই পেশেন্টে যখন আমরা হচ্ছে যে হাইপারটেনশন কেন হয় সেটা আসলে জানা দরকার সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আমাদের ভেসেলগুলোর প্রেসার বেড়ে যায় আমাদের যে আর্টারিগুলো আছে বা ভেনগুলো আছে সেগুলো তোমার হচ্ছে যে প্রেসারটা বেড়ে যায় প্রেসারটা বাড়বে কি কারণে এখন আমরা কারণ হতে পারে যে যদি তোমার হচ্ছে যে ভেনের ভিতরে রক্ত চলাচল ঠিকমতো করতে না পারে মানে যদি চর্বি জমে মানে যদি কাজে অবেসিটি থাকে এটা একটা ব্যাপার দুই নম্বর হচ্ছে যে আমাদের ব্লাডের ভলিউম যদি বেড়ে যায় বা ব্লাড যদি হচ্ছে যে তোমার ব্লাড ফ্লো যদি বেড়ে যায় তাহলে আমাদের হচ্ছে যে প্রেসারটা বাড়বে ঠিক আছে না সেটা না সেভাবে না আমি বলছি ব্লাড ভলিউম বাড়বে হচ্ছে যে ব্লাডটাকে তোমার হচ্ছে যে আমাদের ব্লাডের ভিতরে ধরে রাখে হচ্ছে যে ভিসেলের ভিতরে সোডিয়াম এই সোডিয়াম কন্টেন্ট যদি বেড়ে যায় তাহলে তোমার হচ্ছে যে ব্লাড প্রেশারটা বাড়বে হ্যাঁ তো এটা তোমার হচ্ছে যে কেউ যদি সোডিয়াম কন্টেন্ট বেশি খায় লবণ থেকে বেশি খায় তাহলে তার ব্লাড প্রেশার বাড়বে এখন আমাদের যে ব্লাড প্রেশার রেগুলেশন হচ্ছে একটা স্বাভাবিক মানুষের ব্লাড প্রেশারটা রেগুলেশন করে তোমার হচ্ছে যে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম নামে একটা সিস্টেম আছে হ্যাঁ তো এটা হচ্ছে যে তোমার কিডনিতে থাকে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম তো এর মধ্যে তোমার হচ্ছে যে দুইটা হরমোন একটা হচ্ছে রেনিন আর একটা হচ্ছে অ্যালডোস্টেরন রেনিন যেটা করে সেটা হচ্ছে তোমার যদি কারো লং টার্ম তোমার হচ্ছে যে রেনাল ইসকেমিয়া থাকে তাহলে তোমার হচ্ছে যে রেনিন রিলিজ হয় যখন রেনিন রিলিজ হয় এটা আবার তোমার হচ্ছে যে অ্যালডোস্টেরনকে রিলিজ করতে সহযোগিতা করে ঠিক আছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে অ্যালডোস্টেরন আসে ওই অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে যে অ্যালডোস্টেরনটা আসে দিস ইজ দ্য মেইন কালপ্রিট এই অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে তোমার কিডনি থেকে সোডিয়াম ধরে রাখে আর পটাশিয়াম আর হাইড্রোজেন আয়নকে কিডনি থেকে বের করে এখন যত বেশি অ্যালডোস্টেরন আসবে তত বেশি কিন্তু তোমার হচ্ছে যে সোডিয়াম বেশি ধরে থাকবে শরীরে এবং হচ্ছে যে বেশি প্রেশার বাড়বে এটি হচ্ছে নরমাল মেকানিজম এখন যেটাই হোক কারণ আমাদের হচ্ছে যে পেশেন্টকে সোজাসুজি হচ্ছে যে আমরা
পেশেন্টকে ধরো হচ্ছে যে যাদের 120 বা 80 বেশি পাইলাম, তারা মোটামুটি তোমার হচ্ছে যে হাইপারটেনশন রিস্কের মধ্যে আছে, হ্যাঁ। যদি কারো 120 থেকে 130 এর মধ্যে থাকে আর 80 থেকে 85 এর মধ্যে থাকে, সেটা কিন্তু আমরা বলছি তোমার হচ্ছে যে এলিভেটেড ব্লাড প্রেশার, তো এটা হাইপারটেনশনের মধ্যে যায় না, ঠিক আছে। তখন এটাকে আমরা কনফার্ম করব কিভাবে? সেটা হচ্ছে যে আমরা অ্যাম্বুলেটরি হাইপারটেনশন মনিটরিং, মানে বাসায় বসে সে হচ্ছে যে 10 থেকে 15 দিনের প্রত্যেকদিন এক এক বেলা করে হচ্ছে যে প্রেশার মেপে ডকুমেন্টেশন করবে। যদি আমরা দেখি যে হচ্ছে 10 থেকে 15 দিনে তার ডকুমেন্টেশনে তোমার হচ্ছে যে 130 এর বেশি আসতেছে এভারেজ, আর ওদিকে তোমার হচ্ছে যে 85 এর বেশি আসতেছে, তাহলে আমরা ধরে নেব যেটা হাইপারটেনশন। যদি এর কম আসে তাহলে আমরা একটা হাইপারটেনশন হিসেবে ট্রিটমেন্ট করব। আচ্ছা, এবার যারা স্টেজ 1 হাইপারটেনশনে আছে তাদের কি করব আমরা? তাদেরকে আমরা সরাসরি ওষুধে চলে যাব স্টেজ 1 এ। যারা সরাসরি আছে তাদের অন্য কোনো কোমরবিডিটিস যদি না থাকে, ধরো হার্ট ডিজিজ, স্ট্রোক, ডায়াবেটিস এগুলো যদি না থাকে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যদি ইয়াং এজ হয় তাহলে আমরা চেষ্টা করব পেশেন্টকে অবশ্যই লাইফস্টাইল মডিফিকেশন, মানে সে যদি বেশি লবণ খায় তাহলে লবণ নিষেধ করতে হবে, যদি তোমার অবেসিটি থাকে তাহলে ওজন কমাতে হবে। এখন আমাদের রিকমেন্ডেড লবণের হচ্ছে ডোজ কত? রিকমেন্ডেড লবণের ডোজ হচ্ছে যে আমাদের 1 থেকে 2 গ্রাম পার ডে। কিন্তু তোমার হচ্ছে যে এই আমরা যারা বাঙালিরা আছি এরা অলমোস্ট তোমার হচ্ছে যে 10 গ্রামের বেশি হচ্ছে যে লবণ আমরা প্রত্যেকদিন কনজিউম করি, ঠিক আছে। তো তোমার হচ্ছে যে আমরা যদি শুধুমাত্র পেশেন্টকে সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট দিতে পারি, তাহলে মোর অর লেস তোমার হচ্ছে যে 10 তোমার হচ্ছে যে মিলিমিটার মার্কারে ব্লাড প্রেশার কমে যাবে যদি শুধু সল্ট রেস্ট্রিকশন করতে পারি, ঠিক আছে। তারপর ধরো কারো পেপটিক বেশি পাইছো, তুমি পাইলে আমার স্টেজ 1 এ আসছে, ধরো 138 বাই তুমি হচ্ছে যে 80 পাইলা, তাহলে তো স্টেজ 1 হাইপারটেনশন। তাহলে এই 138 বিপি কে তুমি যদি হচ্ছে যে শুধুমাত্র সল্ট রেস্ট্রিকশন করে দাও, তাহলে কিন্তু সে হচ্ছে যে নিয়ার নরমাল ব্লাড প্রেশার চলে আসবে, যেটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর কি আর হচ্ছে যে যদি ওবেসিটি থাকে তাহলে আমরা যেকোনো ভাবে হোক তাদেরকে ওয়েট লস এর একটা নমুনা বলে দেব। আচ্ছা, এরপর যারা তোমার হচ্ছে যে মনে করছো যে আসলে তোমার সল্ট রেস্ট্রিকশন করে কাজ হচ্ছে না, বা হচ্ছে যে প্রেশার তুমি 140 এর বেশি পাইছো, তখন তুমি কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড যাদের বেশি প্রেশার 140 এর বেশি বা 85 এর বেশি, তখন তুমি সল্ট রেস্ট্রিকশন দিতে পারো, কিন্তু এর সাথে অ্যান্টি হাইপারটেনসিভ এজেন্ট আমরা কিন্তু পেশেন্টকে দেব। এখন অ্যান্টি হাইপারটেনসিভ এজেন্ট যেটা দিব সেটা আসলে চয়েসটা কেমন হবে? চয়েসটা হচ্ছে আমরা প্রথম পেশেন্টকে জিজ্ঞেস করব বয়স কত। যদি পেশেন্টের বয়স 55 বছরের বেশি হয় তাহলে আমরা সরাসরি শুরু করব হচ্ছে যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যামলোডিপিন। আর যদি 55 বছরের কম হয় তাহলে আমরা শুরু করব হচ্ছে যে এসি অথবা এআর, এসি ইনহিবিটর অথবা এআর ইনহিবিটর রিসেপ্টর, যেকোনো, ঠিক আছে। তো এটাকে আমরা সংক্ষেপে এ দিয়ে লিখবো, আর ক্যালসিয়াম চ্যানেল ব্লকারকে আমরা লিখবো হচ্ছে সংক্ষেপে সি দিয়ে। তাহলে 55 বছরের বেশি হলে আমরা দেব হচ্ছে যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, আর কম হলে এসি অথবা এআর। আচ্ছা, এরপরে তুমি হচ্ছে যে পেশেন্টকে ফলো আপে দিলা, ধরো হচ্ছে যে 3 মাসের, যে হচ্ছে যে আপনি লবণ খাবেন না, হাঁটাচলা করে ওজন কমাবে, ভাত কম খাবে, কার্বোহাইড্রেট কম খাবে, আর এর সাথে তুমি হচ্ছে যে পেশেন্টকে আমরা দিবেন অথবা হচ্ছে যে এসি অথবা রেমিপ্রিল অথবা হচ্ছে যে তোমার রোজার্ডেন পটাশিয়াম ফর্মেট দিবে। 3 মাস পরে পেশেন্ট ফলো আপে আসলো, আসার পরে তুমি দেখলা যে এই লিমিটার হচ্ছে যে প্রেশার এখনো কন্ট্রোল হচ্ছে না, মানে 130 80 নিচে নামছে না। তখন তুমি কি করবে? তখন তুমি যেটা করবে সেটা হচ্ছে কিছু কম্বিনেশন করবে A + C, ঠিক আছে। আচ্ছা, ম্যাক্সিমাম পেশেন্ট 80 থেকে 90% ঠিক তোমার যে কম্বিনেশনে তোমার হচ্ছে যে মোটামুটি প্রেশার কন্ট্রোলে চলে আসছে, ঠিক আছে। এরপরে তুমি যদি দেখো যে তারপর কন্ট্রোলে আসতেছে না, তোমার হচ্ছে যে 3 মাস পরে আবার তুমি ফলো আপে দিলা, ওই যে লাইফস্টাইল মডিফিকেশন করে সব কিছু করলাম, ঠিক আছে। তারপর যদি হচ্ছে যে পেশেন্ট কন্ট্রোলে না আসে তখন তুমি কি করবে? তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে যে এর সাথে একটা ডায়াবেটিস যোগ করবে, এসিডি ডায়াবেটিস, ঠিক আছে। তো এই হলো তোমার অ্যান্টি হাইপারটেনসিভের ম্যানেজমেন্ট। তাহলে আমরা দিলাম মোট 3টা, এ সি আর ডি, ঠিক আছে। উইথ 3 অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দেওয়ার পরেও যদি পেশেন্টের তোমার হচ্ছে যে ব্লাড প্রেশার কন্ট্রোলে না আসে, তখন এটা সেটা আমাদের ডিলিংসের মধ্যে থাকবে না, তখন আসলে তোমাদেরও থাকবে না, হয়তো আমাদের থাকবে, তোমাদের আর থাকবে না। তখন আমরা হচ্ছে যে নেফ্রোলজিস্টের কাছে রেফার করে দেব, এর পরবর্তীতে তারা দেখবে যে কি হয়, হ্যাঁ, অথবা মেডিসিন করে স্পেশালিস্টের কাছে। এবার হচ্ছে যে ড্রাগ নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে অ্যামলোডিপিন, তোমার হচ্ছে যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, তোমার হচ্ছে যে এখানে অনেকগুলো ড্রাগ আছে, অ্যামলোডিপিন আছে, নিফিডিপিন আছে, নিকার্ডিপিন আছে, তারপর হচ্ছে এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে, এল এন্ড সি টাইপ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে, যেমন এলএনসি, সিলডিপিন আছে, সিলডিপ,
ঠিক আছে? কারণ যতগুলো তোমার হচ্ছে যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে প্রত্যেকটারই মোরালি সাইড এফেক্ট আছে। মেইন সাইড এফেক্ট যেটা সেটা হচ্ছে যে তোমার এটা হচ্ছে যে ভলিউম ওভারলোড করে, মানে হচ্ছে যে কিছুটা পানি ধরে রাখে এবং হচ্ছে ভ্যাসোডাইলেশন করে এবং হচ্ছে ডায়াবেটিস ইডেমা করে। তো এটা তোমার হচ্ছে অ্যামলোডিপিন বেশি করে না কারা করে না হচ্ছে যে তোমার এল অথবা সি টাইপ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যেমন তোমার হচ্ছে যে এলএনসি নামে বাজারে পাওয়া যায়, ঠিক আছে? আর একটা সিলনিডিপিন, এটাও করে না, ঠিক আছে? তো এইটার দামও বেশি না, কিন্তু সমস্যাটা হচ্ছে সিলনিডিপিন আবার হচ্ছে ব্লাড প্রেশার অত বেশি রিডাকশন করতে পারে না, ব্লাড প্রেশার কম করে রিডাকশন। যদি কারো তোমার হচ্ছে যে এরকম শুরু হয় বাইপেটার এডেমা শুরু হয়, যদি হচ্ছে যে অ্যামলোডিপিন খাওয়া হবে, তখন তুমি সেটা অ্যামলোডিপিনকে চেঞ্জ করে সিলনিডিপিন বা সিলডিপ তুমি দিয়ে দিতে পারো, অথবা এলএনসি দিয়ে দিতে পারো, যে কি অবস্থা থাকে। হ্যাঁ, যদি সাথে তোমার দেখো যে তারপরে পেশেন্টের বেশি কন্ট্রোল আসছে না, তখন তুমি ওটা চেঞ্জ করে প্রয়োজন একটা এসি ইনহিবিটর সাথে দিয়ে দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখন এটা ডোজ হাইয়েস্ট কত? ডোজ আমরা 5 মিলিগ্রাম মনোজেলি দিয়ে শুরু করি, জেনারেলি 5 মিলিগ্রামই রাখি, সাধারণত হচ্ছে যে 10 মিলিগ্রাম বা 15 মিলিগ্রাম আমরা যাই। অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগের ক্ষেত্রে তোমার হচ্ছে যে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে পলিফার্মাসি ইজ মোস্ট ইম্পর্টেন্ট দ্যান ইনক্রিজিং দ্য ডোজ অফ এ সিঙ্গেল ড্রাগ। মানে হচ্ছে যে তুমি অ্যামলোডিপিনের 5 মিলিগ্রাম করে করে ডোজ বাড়ায় প্রেশার কন্ট্রোলে আনার চাইতে তুমি এর সাথে একটা সেকেন্ড লাইন এজেন্ট যোগ করে দেওয়াটা হচ্ছে বেটার। বুঝতে পারছো? মানে অ্যামলোডিপিন 5 থেকে ট্রিট করার চেয়ে অ্যামলোডিপিনের সাথে তোমার হচ্ছে যে কোন একটা এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার বা হচ্ছে যে এসি ইনহিবিটর যোগ করে দেওয়াটা বেটার। এই গেল তোমার হচ্ছে যে অ্যামলোডিপিনের সাইড এফেক্ট। আর যেটা এসি ইনহিবিটর আর হচ্ছে যে তোমার আছে এআরবি, এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার। তো এসি ইনহিবিটর গুলো আর এআরবি গুলো মোটামুটি সেম, কিন্তু পার্থক্যটা হচ্ছে যে তোমার এসি ইনহিবিটর কিছু কাশি করে, ড্রাই কফ করে। তো এটা যদি তোমার দেওয়ার পরে 1-2-3 মাসের পরে পেশেন্ট যদি ড্রাই কফে কমপ্লেইন করে আসে, তখন তুমি হচ্ছে যে এসি ইনহিবিটরটা বন্ধ করে এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার যেটা আছে সেটা দিলে মোটামুটি ড্রাই কফ কমে যাবে। এসি ইনহিবিটর তোমার হচ্ছে যে অনেকগুলো আছে, তার মধ্যে রেমিডিল হচ্ছে যে আমার মধ্যে প্রেসক্রাইব করলে রেমিডিল প্রেসক্রাইব করা উচিত। আর তোমার হচ্ছে যে ইসের মধ্যে যারা এআরবি যারা এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, তার মধ্যে অনেকগুলো আছে। সহজ হচ্ছে তোমার এনজিলকটা মনে রাখা, মানে হচ্ছে যে রোজার্ন পটাশিয়ামকে মনে রাখা, ভালসার্টান আছে, তারপরে হচ্ছে আরো অনেকগুলো এরকম সার্টেন মার্টেন দিয়ে আছে, ঠিক আছে? ওগুলো সবসময় যে পাওয়া যায় এমন না, তুমি একটা আনকমন ড্রাগ লিখবে সেটা তুমি খুঁজে পাইতে পারবে, পাওয়া যায় না বেশি। তাহলে এই গেল তোমার হচ্ছে যে এসি ইনহিবিটর আর হচ্ছে তোমার ওদিকে অ্যামলোডিপিন বা ক্যালসিয়াম চ্যানেল। ডায়াবেটিক যেটা ডায়াবেটিস আছে তোমার 3 প্রকারের। একটা আছে তোমার হাইড্রোক্লোরোথায়াজাইড, হ্যাঁ হ্যাঁ, একটা আছে লুপ ডায়াবেটিক্স যেমন তোমার হচ্ছে ফিউরিসেমাইড, আর একটা হচ্ছে তোমার যেটাকে বলি আমরা হচ্ছে যে সোডিয়াম চ্যানেল ব্লকার, এটাকে বলি ইন্ডেপোমাইড, ঠিক আছে? এই তিনটা। আর তোমরা স্পারমিরাফিন যেটাকে দেখো এটা কিন্তু ডায়াবেটিক্স না, এটা হচ্ছে তোমার মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এমআরএ বলে, ঠিক আছে? যাই হোক, এখন তোমার এই তিনটা ডায়াবেটিসের মধ্যে চুজ করতে যদি বলে, তাহলে ডেফিনেটলি চুজ করতে হবে তোমার হাইড্রোক্লোরোথায়াজাইড। হাইড্রোক্লোরোথায়াজাইড চুজ করতে হবে এই কারণে, কারণ হচ্ছে ফিউরিসেমাইড তোমার হচ্ছে যে লং টার্ম ইউজ করলে হাইপো তোমার হচ্ছে যে ন্যাট্রিয়ামিয়া করে, হাইপোক্যালেমিয়া করে, হাইপোক্যালসিমিয়া করে, ঠিক আছে? তো এই জন্য আমরা চুজ করবো হচ্ছে যে হাইড্রোক্লোরোথায়াজাইড। হাইড্রোক্লোরোথায়াজাইড বাজারে একুরেট নামে পাওয়া যায়। সবচেয়ে লোয়েস্ট ডোজ শুরু করতে হয় 12.5 থেকে, এরপরে ডোজ বাড়াইতে পারে 100 পর্যন্ত বাড়াতে, 100 লাগে না, জেনারেলি 50 দিলেই মোটামুটি হচ্ছে যে কন্ট্রোলে চলে আসে। এটা কিন্তু এক্সিলেন্ট। হাইড্রোক্লোরোথায়াজাইড যদি তুমি দিতে চাও, ধরো হচ্ছে একটা রোগীর হচ্ছে যে অ্যামলোডিপিন দিলা 65 বছরের বেশি বয়স, তাহলে তো তুমি তাকে হচ্ছে চাচ্ছ যে হচ্ছে যে অ্যামলোডিপিন দিয়ে শুরু করবে, তারপর সে পা ফুলে গেল, তখন তুমি কি করবে? তুমি হচ্ছে যেটা করতে পারো সেটা হচ্ছে সকালবেলা তুমি হচ্ছে যে একটা একুরেট দিয়ে রাখতে পারো 25 বা 50, আর রাতের বেলা অ্যামলোডিপিন খাবে, দেখবে যে কিছুদিন পরে পা ফোলা কমে গেছে, ঠিক আছে? এই আর তোমার হচ্ছে যে এই তিনটাই মেইনলি হচ্ছে যে অ্যান্টিহাইপারটেনসিভ এজেন্ট। এরপরে তোমার হচ্ছে যে যদি পেশেন্ট হাইপারটেনসিভ ক্রাইসিস নিয়ে আসে, মানে তোমার যে হাইপারটেনসিভ এমার্জেন্সি হয়, তখন তুমি কি করবে? তখন তুমি যেটা করবে সেটা হচ্ছে যে আমরা পেশেন্টের হচ্ছে যে বিপি রিডাকশন করব দ্রুত, যত দ্রুত হয়। কিভাবে বিপি রিডাকশন করব? সেটা হচ্ছে যে আমরা আইভি তোমার হচ্ছে যে বিপি অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ, তিনটা ড্রাগের কথা বইতে বলছে। একটা হচ্ছে যে তোমার ল্যাবেটালল বিটা ব্লকার, একটা হচ্ছে যে তোমার নাইট্রোক্লোসাইড, সোডিয়াম নাইট্রোক্লোসাইড, আর একটা হচ্ছে যে তোমার গ্লিসারিন ট্রাইডেট। এই তিনটা দিয়ে আমরা হচ্ছে হাইপারটেনসিভ এমার্জেন্সি ম্যানেজ করি। তার মধ্যে হ্যাঁ বলো স্যার হচ্ছে যদি কেউ এগুলো 60 বছর
সে 3-4 বছর যাবত হচ্ছে প্রেশারের ওষুধ খেয়ে যাচ্ছে, এখন হঠাৎ করে একদিন তার ইমার্জেন্সি হয়ে গেল, তখন কি স্যার আমরা এসিএমএ ট্রিটমেন্ট অ্যাপ্লাই করবো? হ্যাঁ, আমরা হচ্ছে যে এই হাইপারটেনসিভ ইমার্জেন্সি যেটা সেটা দিয়ে বিপি কমায়, তারপরে হচ্ছে যে আমরা তার এজ অনুযায়ী কোনো একটা কম্বিনেশন ড্রাগ দিয়ে আমরা আচ্ছা, এখন তোমার হচ্ছে যে তিনটে ড্রাগের কথা বললাম, একটা হচ্ছে সোডিয়াম নাইট্রোক্লোরাইড, গ্লিসারিন ট্রাইনাইট্রেট, আর একটা হচ্ছে যে তোমার ডায়াবেটল। তো এর মধ্যে তোমার নাইট্রোক্লোরাইড বাংলাদেশে আছে, কিন্তু আমরা ব্যবহার করি না, কারণ এর কিছু তোমার ঝামেলা আছে। এটা আবার রোদ্রের আলো লাগানো যায় না, সব জায়গায় পাওয়া যায় না, ঢাকা মেডিকেল স্যার আশেপাশে ছাড়া পাওয়া যায় না, এই জন্য নাইট্রোক্লোরাইড ব্যবহার করি না। 2 নম্বর হচ্ছে নাইট্রোগ্লিসারিন, যেটা তোমার হচ্ছে যে জিটিএন, জিটিএনটা আমরা ব্যবহার করি না, কারণ হচ্ছে জিটিএন দিতে হয় সিরিঞ্জ পাম্প, সিরিঞ্জ পাম্প তো সব জায়গায় থাকে আইসিইউ স্যার, এই জন্য আমরা জিটিএনটা ব্যবহার করতে পারি না। আমাদের হাতের কাছে যেটা সেটা হচ্ছে ল্যাবেটল। ল্যাবেটলের ডোজ হচ্ছে তোমার, এটা জেনারেলি হচ্ছে 20 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম আইভি ল্যাবেটল তোমার হচ্ছে 50 ml নরমাল মধ্যে দিয়ে রানিং দিয়ে দিতে হয়। আধা ঘন্টা পরে বিপি চেক করতে হয়, যদি 10 থেকে 20 মিলিমিটার বিপি রিডাকশন হয় তাহলে আর দেওয়ার দরকার নেই, ঠিক আছে? যদি কোনো প্রকার বিপি নড়াচড়া না করে তাহলে কিন্তু তোমার হচ্ছে বিপি কমানোর জন্য আবার একটা আমরা হচ্ছে যে ল্যাবেটল আইভি 50 ml নরমাল মধ্যে দিয়ে পেশেন্টকে রাখতে হবে, ঠিক আছে? এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে হাইপারটেনসিভ ইমার্জেন্সি পেশেন্ট ডায়াগনোসিস করার পরে আইভি ল্যাবেটল দেওয়ার আগে অন্তত তোমার হচ্ছে যে 2 জন ভিন্ন ভিন্ন ইন্টার্নি উচিত 2 হাতে 2 বার বিপি চেক করা, কারণ কনফার্ম করতে হবে যেটা আসলে হাইপারটেনসিভ ইমার্জেন্সি। ধরো অনেক সময় এমন হয় যে হচ্ছে যে একজন বিপি পাইলো 220, হয়তো সে ঠিকমতো বিপি মাপতে পারলো না, আসলে বিপি নরমালি ছিল। এই রোগীকে যদি তুমি আইভি ল্যাবেটল দাও তাহলে কিন্তু রোগী শকে চলে যাবে। এই জন্য আইভি ল্যাবেটল দেওয়ার আগে আমাদেরকে হচ্ছে যে অবশ্যই ক্রস চেক করে নিতে হবে। রোগী আসবে অন্তত কাউন্সিলিং করে আধা ঘন্টা দেখতে হবে বিপি টিপি মেপে, তারপর আবার আধা ঘন্টা পরে বিপি দেখে যদি আমি দেখেছি না পারসিস্টেন্টলি রেস্ট, বিপি ঠিকই আছে, রেস্ট করা, তখন আমি হচ্ছে যে আইভি ল্যাবেটল দিতে পারবো। এবং আইভি ল্যাবেটল দেওয়ার আগে পেশেন্টকে কাউন্সিলিং করে নিতে হবে যে আমরা কিন্তু হচ্ছে যে আইভি ল্যাবেটল দিচ্ছি বিপি কমানোর জন্য, যদি বিপি কমে যায় তাহলে তো খুব ভালো, আর যদি বিপি না কমে বা যদি রোগী এখান থেকে যদি বেশি খারাপ হয় তাহলে কিন্তু আপনাদেরকে আরএস করে নিতে হবে। যদি রোগী কনসেন্ট দেয় তাহলে আমরা দিব, আদারওয়াইজ আমরা দিব। কথা বুঝতে পারছেন? কারণ হচ্ছে যে রোগীদের মেন সমস্যাটা হচ্ছে যে তুমি উপকার করতে যাচ্ছ, এটা বড় সমস্যা না, উপকার করছো এটাও বড় সমস্যা না, এটা তো খুবই ভালো যে উপকার তুমি যতই করো আল্লাহ তাআলা সুস্থ করে দিচ্ছে, কিন্তু রোগী যখন খারাপ হবে তখন তুমি খারাপ করছো, তখন আর আল্লাহ তাআলার নাম নেই। বুঝতে পারছো? আমাদের এটা হচ্ছে যে মাইন্ডসেট, রোগী খারাপ হয়ে গেছে বলে আল্লাহ তাআলা খারাপ করে, এটা ডাক্তার করছে, আর রোগী ভালো হয়েছে এটা আল্লাহ তাআলা করছে, এটা ডাক্তার করবে। এটা হচ্ছে আমাদের মাইন্ডসেট। এই জন্য বাংলাদেশে আসলে এই ধরনের প্র্যাকটিস আমার মতে হচ্ছে যে আমি জেনারেলি করি না ভাই, এত উপকার করার আমার দরকার নেই, কোনদিন মার খেয়ে বসবো, ঠিক আছে, এত উপকার আমার করার না, রোগী স্ট্রোক করে মারা যাবে, সমস্যা নেই, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে যাবে, হায়াত তো আল্লাহর হাতে, তাই না? কিন্তু আমরা কিছু করতে পারবো রোগী যদি মারা যায়, কিন্তু আমি যদি কিছু করতে চাই রোগী যদি মারা যায় তখন আবার হায়াত আমার, তাহলে আমার এত কোনো দেখানোর দরকার নাই, ঠিক আছে? এই জন্য আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে তোমাদের দেওয়ার দরকার নেই আইভি ল্যাবেটল, যদি কোনো ডক্টর রিস্ক নিয়ে দেয় এটা তার, ঠিক আছে? আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে যতই আমি পড়াইলাম, যখনই তুমি বিপি বেশি পাবে আইভি ল্যাসিক্স, যতই আমি পড়াইলাম যতই বিপি বেশি পাবে আইভি ল্যাসিক্স, দাও ল্যাসিক্স, আর বিপি বেশি একটা ল্যাসিক্স দিয়ে দিলাম, কিন্তু কোনো পৃথিবীর গাইডলাইনে ল্যাসিক্স স্যার ইমার্জেন্সিতে স্যার আমরা অনেক লেসিক্স দিচ্ছি কোনো গাইডলাইনে স্যার এই যে বাসায় বুঝবা কোনো গাইডলাইনে হাইপারটেনশন ইমার্জেন্সি ম্যানেজমেন্টে কোথাও ল্যাসিক্সের কথা উল্লেখ করা নেই। স্যার অনেক ক্ষেত্রে বিবি পড়ে স্যার, বিবি মেপে হচ্ছে সিস্টেলিকটা পাওয়া গেছে স্যার 180, কিন্তু ডায়াস্টোলিক আবার 80, ঠিক আছে ওইটা। হ্যাঁ, সিস্টেলিকটা স্যার 160 অথবা 180, কিন্তু ডায়াস্টোলিক শুধুমাত্র 80 স্যার, এক্ষেত্রে আমরা কি ছিল? এটা তো আমরা বলি সিস্টোলিক হাইপারটেনশন, এটা না আলাদা নামই আছে, আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন। কারণ এই ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস হচ্ছে তোমার আমরা নরমালি দিব যেটা গাইডলাইন অনুযায়ী, কিন্তু ইন্ডেকোম্যাট ভালো কাজ করে আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশনের ক্ষেত্রে। ইন্ডেকোম্যাট বাজারে হচ্ছে যে সম্ভবত ইন্ডেলিক্স এসআর নামে পাওয়া যায়, ইন্ডেলিক্স এসআর 2.5 ml। স্যার আর ডায়াস্টোলিক যদি বেশি থাকে সেক্ষেত্রে কোনো ওষুধ আছে? অনলি ডায়াস্টোলিক? জি স্যার। আচ্ছা, অনলি ডায়াস্টোলিক যদি বেশি থাকে না আমরা নরমাল গাইডলাইন ফলো করব, জাস্ট নরমাল গাইডলাইন যেটা আমাদের বলছে সেটা সিস্টোলিক থাকুক আর ডায়াস্টোলিক থাকুক, এইভাবে গাইডলাইনে নাই যে শুধু সিস্টোলিকের জন্য একটা, শুধু ডায়াস্টোলিকের জন্য, এরকম কোনো গাইডলাইন নেই। গাইডলাইন হচ্ছে তোমার বিপি বেশি, এজ এত, তার জন্য যেটা সুইটেবল সেটা। আচ্ছা, এবার হচ্ছে যে তোমার
আমি তো বললাম যে হাইপারটেনসিভ ইমার্জেন্সি পাইলে তোমার লেসিক্স কোনো ড্রাগ না, তো তোমরা লেসিক্স লিখবা। আবার আমি বললাম যে গাইডলাইনে কোথাও ভিডিও ফলো করে না, কিন্তু যখনই বাড়ি যাবা তখনই হচ্ছে যে ইয়ার যখন শেষ করবা তখন রুগী যখন আসবে তখন একটা বিজল দিয়ে দেবা, প্রেশার ওষুধ দিয়ে দিয়েছি বিজল, কিন্তু গাইডলাইনে কিন্তু কোথাও ভিডিও ফলো কার প্রেশার ওষুধ হিসেবে নো লঙ্গার এক্সিস্ট, নো লঙ্গার এক্সিস্ট। ভিডিও ফলো কার হচ্ছে যে তোমার কার্ডিয়াক মানে হচ্ছে হার্টের ড্রাগ। যদি কারো ইসকেমিক হার্ট ডিজিজ থাকে, তোমার হচ্ছে যে হার্ট রেট বেশি থাকে, তখন আমরা হচ্ছে যে নিতে পারি। যেমন ধরো তুমি একটা রোগীর 65 বছর একটা বয়স পাইলে একটা রোগীর হয়তো তার হচ্ছে যে বিপি পাইলা 168, কিন্তু তুমি তার হার্ট রেট পাইলা হচ্ছে যে 120, কোন একটা কারণে সাইনাস ট্যাকিকার্ডিয়া আছে, ঠিক আছে। এখন এই রোগীটাকে যদি তুমি হচ্ছে যে অ্যামলোডিপিন আর হচ্ছে যে অ্যাটেনোডাল কম্বিনেশন দাও, যদি অ্যাজমা না থাকে সেটা রিজনেবল, জিনিস থেকে ফাইন, এটা দেওয়াই যায় ফিক্সোকার্ড, ঠিক আছে। কিন্তু কোনো কারণ ছাড়া তুমি ফিক্সোকার্ড দেওয়াটা আসলে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগের মধ্যে পড়ে। এখন রুল অফ থাম যেটা মানে হচ্ছে যে সহজ বাংলা যদি আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে তুমি যদি কারো হচ্ছে যে কম্বিনেশন শুরু করতে চাও তাহলে তোমরা বাইজান দিয়ে শুরু করো, সবচেয়ে চেয়ে করো, ঠিক আছে। আর যদি সিম্পলি দিতে চাও তাহলে 55 বছরের আগে হিসাব করো, 55 বছর করো, সেটা হিসাব করো। এই হচ্ছে তোমার হাইপারটেনশনের ম্যানেজমেন্ট। বাদ হচ্ছে দুটো টপিকস, একটা হচ্ছে যে তিনটে টপিকস, তিনটে কথা, সেটা হচ্ছে যে যাদের ইসকেমিক স্ট্রোক থাকে তাদেরকে আমরা হচ্ছে যে যদি বিপি 160 বা 180 বেশি না থাকে তাহলে আমরা তাদেরকে অ্যান্টিহাইপারটেনসিভ ম্যানেজমেন্ট দিব না, এক্সেপ্ট যদি পেশেন্ট প্রিভিয়াসলি অ্যান্টিহাইপারটেনসিভ মেডিকেশন পায়। তার আগে থেকে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ পাইছে, এপিটা স্ট্রোক করছে, তার আগে যেটা পাইছে ওটা আমরা কন্টিনিউ করব। কিন্তু যদি হচ্ছে যে পেশেন্ট এর আগে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ পাইতো না কিন্তু ইসকেমিক স্ট্রোক করছে, পেশেন্টের বিপি পাইলা হচ্ছে যে 158, আমরা হচ্ছে যে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ, ঠিক আছে। পেশেন্টের বিপি বেশি থাকলো, যদি না 180 বেশি থাকে, যদি 180 বেশি থাকে তাহলে আমরা রাখবো, আদারওয়াইজ রাখবো না। কারণ কি? কারণ হচ্ছে প্রেশার যদি কমায়, ইসকেমিক পেশেন্টের, ইসকেমিক মানে কি রক্ত সরবরাহ কম, তাহলে প্রেশার যদি কমে যায় তাহলে ফ্লো তো আরো কমে যাবে, ব্রেনে তো আরো রক্ত সরবরাহ কমে যাবে, তাহলে এই রোগীটাকে আউটকাম আরো খারাপ হবে। এজন্য আমরা রাখবো, এটা একটা ব্যাপার। দুই নম্বর ব্যাপার যেটা, ডায়াবেটিক পেশেন্ট যদি তোমার কাছে আসে তাহলে ইররেসপেক্টিভ অফ এজ, যতই তোমার হচ্ছে যে এজ 65 বা 55 বেশি থাকুক, আমাদের প্রথম অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগটা হওয়া উচিত কোনো একটা এসি ইনহিবিটর অথবা ইয়া। বুঝতে পারছো? যেমন ধরো 60 বছরের একটা রোগী আমার কাছে আসছে, তার ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, তাহলে তুমি কি গাইডলাইন অনুযায়ী তো তোমার অ্যামলোডিপিন দিয়ে শুরু করা উচিত, তাই না? যেহেতু 60 বছর বয়স, কিন্তু আমরা সেটা করব না। ডায়াবেটিস জারি থাকবে, এজ জারি থাকবে, আমরা দেব হচ্ছে যে তোমার এসি অথবা এআরবি। এর কারণ হচ্ছে এটা কিডনি প্রোটেক্টিভ, কিডনিকে রক্ষা করে, ঠিক আছে। আরেকটা কি? আরেকটা হচ্ছে যে তোমার প্রেগন্যান্সিতে অ্যান্টিহাইপারটেনসিভ হিসেবে গাইডলাইন অনুযায়ী তোমার হচ্ছে যে এর কোনোটাই নেই, ঠিক আছে। যতগুলো ড্রাগের কথা আমরা বলবো, এর একটা গাইডলাইন অনুযায়ী প্রেগন্যান্সিতে দেওয়া যায়। প্রেগন্যান্সিতে আমরা দিতে পারি যেটা, সেটা হচ্ছে সেন্ট্রালি একটি অ্যান্টিহাইপারটেনসিভ আছে, আমরা বলি যে মিথাইলডোপা, আলফা মিথাইলডোপা, ঠিক আছে। বাজারে সারডোপা নামে পাওয়া যায়, সারডোপা, হ্যাঁ। সারডোপা তোমার হচ্ছে যে 100 মিলিগ্রাম 2টা করে 2 বেলা দিলে কন্ট্রোলে থাকে সেটা। বর্তমানে গাইডলাইন চেঞ্জ হয়েছে, এখন আর সারডোপা মনে হয় ম্যাডামরা দেয় না, এখন সম্ভবত হচ্ছে যে তোমার ল্যাবেটরল দেয়, ল্যাবিকার্ড 100 মিলিগ্রাম দিয়ে শুরু করে, সাধারণত 200 300 400 মিলিগ্রাম ডেইলি দিলে বিপিটা কন্ট্রোল থাকে। ল্যাবেটরল যদি হচ্ছে যে তোমার প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন হয়। প্রেগন্যান্সিতে কন্ট্রাইন্ডিকেশন কোনটা কোনটা আছে? প্রথম কথা হচ্ছে এসি আর এআরবি কোনো অবস্থাতেই প্রেগন্যান্সিতে দেওয়া যাবে না, ফিটাল রেনাল অ্যাজনেসিস করে, হ্যাঁ। আর কি? অ্যামলোডিপিনও দেওয়া যাবে না, দুটো নিষেধ, হ্যাঁ। বিটা ব্লকারের মধ্যে ল্যাবেটরলের কথা বলছে, এটা আমরা দিতে পারবো, ঠিক আছে। আর বিটা ব্লকার দেওয়ার আগে আমাদেরকে জিজ্ঞেস করে নিতে হবে হাঁপানি আছে কিনা। যদি হাঁপানি থাকে তাহলে অ্যাটেনোলল কোনো অবস্থাতেই, বা প্রোপ্রানালল, অ্যাটেনোলল দেওয়া যাবে, প্রোপ্রানালল কোনো অবস্থাতেই, মানে ইনডেভার কোনো অবস্থাতেই দেওয়া যাবে না অ্যাজমা থাকলে, হ্যাঁ। আমরা সেটাকে কার্ডিওস্টেটিক যে বিটা ব্লকার আছে, যেমন বিটাপ্রোলল, তারপরে হচ্ছে মেটোপ্রোলল, অ্যাটেনোলল, তারপরে তোমার হচ্ছে যে বিজোলল, আর হচ্ছে যে বিসোপ্রোলল যেটা, তারপরে হচ্ছে কার্বিডিলল, তারপরে হচ্ছে যে নেভিপ্রোলল, এগুলো আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। কিন্তু আমরা প্রোপ্রানালল ইউজ করতে পারবো। এই হলো তোমার টোটাল হাইপারটেনশন নিয়ে সমস্ত কথাবার্তা। আর কোনো প্রশ্ন আছে? হাইপারটেনসিভ ইমার্জেন্সি লাগে প্রেশারে কত নিচে না নামতে লাগলে আমরা রেগুলার ইউজ করতে পারি। প্রশ্নটা আবার করো। হাইপারটেনসিভ ইমার্জেন্সি প্রেশার কত নিচে না নামলে আমরা রেগুলার ইউজ করার দিকে আর কি
ও আচ্ছা, আমি তো বললাম যে গাইডলাইন তোমার হচ্ছে 180 120, যে কোনো একটা যদি বেশি থাকে, ঠিক আছে। পেশেন্ট আসলে আমার কাছে, আমি আধা ঘন্টা পেশেন্টকে হচ্ছে মনিটরিং করলাম, বেস্ট টেস্ট নিয়ে আইলাম, অনেক সময় হচ্ছে দৌড়দৌড়ি কারণে পেশেন্ট বেশি থাকতে পারে। আধা ঘন্টা পরে আমি সিদ্ধান্ত নিব যে হচ্ছে যে পেশেন্টকে আইভি লেভেল দিব। আধা ঘন্টা পরে যদি দেখি যে পেশেন্টের 180 120 এর বেশি, তখন আমরা আইভি লেভেল দিব। যদি ইন্টারভেল নেই, যদি ইন্টারনাল ড্যামেজ না থাকে, হ্যাঁ স্যার আপনি একটা বললেন না যে ইমার্জেন্সি আর আর্জেন্সি, দুই ক্ষেত্রে কি স্যার আমরা আইডি দিতে পারবো? না, যদি এমার্জেন্সি হয় কেবলমাত্র তখনই, নট আর্জেন্সি। আর্জেন্সিতে আমরা কখনোই দিব না। আর্জেন্সিতে অ্যাজ ইউজুয়াল আমরা একটা ডুয়াল অ্যান্টিহাইপারটেনসিভ দিয়ে পেশেন্টকে হচ্ছে যে একটু রেস্টে রেখে আধা ঘন্টা পর 2 ঘন্টা পরে আমরা মেজার করে দেব। আর এমার্জেন্সি ক্ষেত্রে আমরা দেব। এমার্জেন্সি কি, যে পেশেন্টের বিপি বেড়ে গিয়ে এক পাশে নাড়াতে পারছে না, বিপি বেড়ে যাওয়ার পরে পেশেন্ট সেলারিং অফ স্পিসিস, বিপি বেড়ে গেছে, তারপরে তোমার হচ্ছে যে প্রস্রাব হচ্ছে না, বিপি বেড়ে গেছে, উনি ব্যথা কমপ্লেন করছে, স্টিসি চেঞ্জ আসছে, দ্যাট মিন্স এই প্রত্যেকটা কিন্তু এন্ডোক্রাইন ড্যামেজ। তখন আমি হচ্ছে যে 180 120 এর বেশি পেলে তখন আমি হচ্ছে আইভি লেভেল দেব, আদারওয়াইজ না। ল্যাবেটল দেওয়ার পরে যদি আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে বিভিন্ন না বলে তাহলে কতক্ষণ পরে আবার স্টার্ট আধা ঘন্টা পরে আমি আরেকটা ডোজ দিতে পারবো। এই দ্বিতীয় ডোজ দেওয়ার পরে যদি আমাদের বিপি না কমে, তখন আমরা দিতে পারবো না, এক্সেপ্ট এক্সপার্ট ওপিনিয়ন। কোন এক্সপার্ট ওপিনিয়ন ছাড়া আমরা দিতে পারবো না। আমরা চেষ্টা করবো একটা, আমরা চেষ্টা করবো একটা না। স্যার ইমার্জেন্সিতে একটা দিছিলাম তো কমে নেই। তাহলে আমরা এবারে আধা ঘন্টা পরে আরেকটা দিতে পারবো। তো আসবে এই ভাষণ ছিল আর দীর্ঘদিন হবে না, বলে মেডিসিন কনসার্ন করে